আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। আজকে আমাদের সামনে প্রচুর ঐতিহাসিক প্রবন্ধ, আধুনিক গবেষণাপত্র আর বেশ কিছু প্রাচীন নথিপত্রের এক বিশাল স্তূপ। হ্যাঁ, আর এই বিশাল স্তূপ থেকে আমরা আজকের আলোচনার মূল বিষয়গুলো বের করে এনেছি। ঠিক। এই সবগুলো সোর্স ঘেটে আজকের এই বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমরা অষ্টম শতাব্দীর এমন একজনকে নিয়ে কথা বলতে যাচ্ছি, যিনি একাধারে একজন অত্যন্ত রহস্যময় চরিত্র আর একজন নীরব বিদ্রোহী। এবং অবশ্যই তার সময়ের একজন সত্যিকারের কিংবদন্তি স্কলার, সুফিয়ান আল সাউরি। একদম। আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল কোনো রকম খটমটে একাডেমিক পরিভাষা বা জার্গন ব্যবহার না করে এই মানুষটির জীবনের চমকপ্রদ দিকগুলো ডিকোড করা। পাশাপাশি তার কঠোর গবেষণা পদ্ধতি কেমন ছিল আর তৎকালীন পরাক্রমশালী রাষ্ট্রের বিরুদ্ধে তার অদ্ভুত নীরব বিদ্রোহের ধরনটাই বা কেমন ছিল, সেটাও আমরা দেখব। হ্যাঁ, আর আধুনিক যুগে এসে তাকে ঘিরে এত বিতর্ক আর সংশয়ই বা কেন তৈরি হলো তা নিয়েও কথা হবে। তো শুরু করার আগে অষ্টম শতাব্দীর সেই সময়টার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি বলতেন। একটু কল্পনা করলে ব্যাপারটা পরিষ্কার হবে। উমাইয়া খিলাফতের পতন ঘটছে, আর আব্বাসিয়েরা সেই জায়গা দখল করে নিচ্ছে। ঠিক তাই। চারিদিকে শুধু রাজনৈতিক অস্থিরতা, গুপ্ত হত্যা আর ক্ষমতার এক নোংরা লড়াই। ঠিক এমন একটা দমবন্ধ করা পরিস্থিতিতে সুফিয়ান আল সাউরি এমন একটা অবস্থান নিয়েছিলেন যা সে যুগের বা যে কোনো যুগের জন্যই একদম বিরল। তিনি নিজের মেধা আর আদর্শকে ক্ষমতার কাছে বিক্রি করেননি। একদমই না। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেটা আসলেই অবাক করার মতো। আর তার এই অবিশ্বাস্য মেধা এবং পাণ্ডিত্যের কারণেই কিন্তু সে যুগে তাকে হাদিস শাস্ত্রের আমিরুল মোমিনিন বা মোমিনদের নেতা বলা হতো। হ্যাঁ, তার ফিল্ডে তিনিই ছিলেন সর্বোচ্চ অথরিটি। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় খটকাটা লাগে। এত বড় একজন স্কলার, এত বড় তার উপাধি, অথচ তার নিজের লেখা বিখ্যাত সংকলনগুলো নিয়ে আধুনিককালে এসে আমরা ব্যাপক বিভ্রান্তি দেখতে পাই। বিভ্রান্তিটা মূলত তার বইয়ের মূল রচয়িতা নিয়ে। ঠিক। অনেকেই মনে করেন আল জামি আল কাবির এবং আল জামি আল সাগির নামের যে বই দুটি পাওয়া যায় সেগুলো সুফিয়ান আল সাউরির লেখা, অথচ সোর্সগুলো ঘাঁটলে দেখা যাচ্ছে এগুলো আসলে তার মৃত্যুর প্রায় ৭০০ বছর পরের স্কলার জালাল উদ্দিন আল সুয়ুতির কাজ। এই যে একটা বিশাল ঐতিহাসিক গ্যাপ, এটা কিভাবে হলো? তার আসল কাজগুলো গেল কোথায়? এই প্রশ্নটা আধুনিক অনেক গবেষকই করেন। যদি তিনি এতই বড় স্কলার হবেন, তাহলে তার নিজের হাতে লেখা বইগুলো কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে প্রাচীনকালে জ্ঞান সংরক্ষণের পদ্ধতির মধ্যে। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? সুফিয়ান আল সাউরির মূল কাজগুলো আসলে একক কোনো মলাটবদ্ধ বই হিসেবে টিকে নেই। তার গবেষণাগুলো পরবর্তী স্কলারদের, যেমন আবদাল রাজ্জাকের মতো পণ্ডিতদের বিশাল বিশাল সংকলনের মধ্যে মিলেমিশে সংরক্ষিত হয়েছে। আচ্ছা। ব্যাপারটাকে আমরা যদি আধুনিক যুগের ওপেন সোর্স কোডিংয়ের সাথে তুলনা করি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ওপেন সোর্স কোডিং দারুণ একটা উপমা। মূল কোডটা কোথায় আছে সেটা বড় কথা নয়। ঠিক ধরেছেন। ধরুন, মূল কোডটি হয়তো একক কোনো ফোল্ডারে বা সার্ভারে আর নেই, কিন্তু পরবর্তী অসংখ্য বড় বড় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের আর্কিটেকচারের ভেতরে সেই অরিজিনাল কোডটি কাজ করে যাচ্ছে। সাওয়ারির ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে তাহলে? একদম। তার ছাত্ররা এবং পরবর্তী প্রজন্মের স্কলাররা তার থিওরি এবং ন্যারেটিভগুলো নিজেদের বইয়ে ইনকর্পোরেট করে নিয়েছেন। ফলে সাওয়ারি বেঁচে আছেন সেই বিশাল জ্ঞান ভাণ্ডারের শিরায় শিরায়, যদিও তার নিজের নামের মলাটওয়ালা বই সেভাবে পাওয়া যায় না। একটু থামাই আপনাকে। তার বইগুলো যে শুধু সময়ের বিবর্তনে হারিয়ে গেছে তা কিন্তু নয়। সোর্স ঘাঁটতে গিয়ে আমি এমন একটা তথ্য পেয়েছি যা রীতিমতো চমকে ওঠার মতো। আপনি নিশ্চয়ই তার মৃত্যুর আগের নির্দেশটার কথা বলছেন। হ্যাঁ, ইতিহাস বলছে সাওয়ারি তার মৃত্যুর আগে নিজের এক ছাত্রকে নির্দেশ দিয়েছিলেন তার লেখা সমস্ত বই পুড়িয়ে ফেলতে। চিন্তা করা যায়, একজন মানুষ তার সারা জীবনের জ্ঞানভাণ্ডার পুড়িয়ে ফেলতে বলছেন। শুনতে খুব পাগলামি মনে হলেও এর পেছনে অত্যন্ত গভীর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। তৎকালীন ইসলামিক স্কলারদের মধ্যে একটা বিশেষ গুণ খুব চর্চা হতো, যাকে বলা হয় ওয়ারা বা চরম তাকওয়া। চরম তাকওয়া তো ঈশ্বরের প্রতি প্রচণ্ড ভীতি, তাই না? হ্যাঁ, এবং যে কোনো ত্রুটির বিষয়ে চরম সতর্কতা। সাওয়ারির এই কাজটা ছিল সেই চরম নৈতিক সতর্কতারই একটা অংশ।
তিনি ভয় পেতেন যে মানুষ হয়তো ধর্ম এবং আইনের মূল চেতনার চেয়ে শুধুমাত্র লিখিত বইয়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে। ও আচ্ছা, মানে তিনি চাচ্ছিলেন না জ্ঞান শুধু কিছু জড় কাগজের পৃষ্ঠায় আটকে থাকুক। একদম তাই। তিনি চাইতেন জ্ঞান যেন মানুষের জীবন্ত আচরণ এবং বাস্তব প্রয়োগের মধ্যে বেঁচে থাকে। বইয়ের পাতায় আটকে থাকলে অনেক সময় জ্ঞান একটা প্রাতিষ্ঠানিক অহংকারে পরিণত হয়। মানুষ ভাবে, আমার কাছে তো বই আছেই, তার মানে আমি সব জানি। সাওয়ারি এই প্রাতিষ্ঠানিক অহংকার থেকে জ্ঞানকে মুক্ত রাখার জন্যই এত বড় আত্মত্যাগ করেছিলেন। নিজের সারা জীবনের অর্জন পুড়িয়ে হালার নির্দেশ দেওয়াটা আসলে জ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিরুদ্ধে তার এক চরম এবং খুব সচেতন একটা চেষ্টা ছিল। এই যে প্রাতিষ্ঠানিক অহংকার আর রাষ্ট্রযন্ত্রের প্রতি তার বিতৃষ্ণার কথা বললেন, এটা তার জীবনের রাজনৈতিক অধ্যায়ে সবচেয়ে বেশি ফুটে ওঠে। আমরা আগেই বলেছি, উমাইয়া থেকে আব্বাসীয় খিলাফতের পালাবদলের চরম উত্তাল সময় সেটা। হ্যাঁ, আর তৎকালীন আব্বাসীয় খলিফা আল মাহদি কিন্তু সাওয়ারিকে ডেকেছিলেন। খলিফা তাকে প্রধান বিচারপতির সম্মানজনক পদ ছেড়েছিলেন। যে কোনো সাধারণ মানুষের জন্য, এমনকি অনেক বড় বড় স্কলারদের জন্য এটি হতো জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু সুফিয়ান আল সাউরি কি করলেন? তিনি তো সে নিয়োগপত্র ছিঁড়ে ফেলেছিলেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রযন্ত্রের অংশ হতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে আত্মগোপনে চলে যান। পালিয়ে থাকা অবস্থায় তিনি ইয়েমেনের এক খেজুর বাগানের সাধারণ শ্রমিকের কাজ করেছিলেন। ভাবা যায়, যার কথায় হাজার হাজার মানুষ উঠবস করে, তিনি স্বেচ্ছায় এই জীবন বেছে নিলেন। যদি আমরা বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপট থেকে দেখি, তবে বুঝতে পারব তার এই চরম বৈরাগ্য বা জুহেদ শুধু পরকালভীতি বা ব্যক্তিগত কোনো আধ্যাত্মিক চর্চা ছিল না। তাহলে এটা কি ছিল? এটি ছিল দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের অতি শক্তিশালী এবং নীরব রাজনৈতিক প্রতিরোধ। তিনি খুব ভালো করেই জানতেন, একবার রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ নিলে তাকে খালিফার বিভিন্ন অন্যায় বা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের কাজে আইনি বৈধতা দিতে হবে। হ্যাঁ, মানে রাষ্ট্রের সিলমোহর হিসেবে তাকে ব্যবহার করা হতো। ঠিক তাই খেজুর বাগানে হাড়ভাঙ্গা শ্রমিকের কাজ করাকে তিনি দুর্নীতির অংশীদার হওয়ার চেয়ে অনেক বেশি সম্মানজনক মনে করেছিলেন। তার এই অবস্থান স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার এক চরমতম রূপ। তিনি প্রমাণ করেছিলেন যে একজন সত্যিকারের স্কলার কখনো রাষ্ট্রের কেনাগোলাম হতে পারে না। একদম। শুধু নীরব প্রতিরোধী নয়, তিনি কিন্তু আব্বাসীয়দের আগ্রাসী রাজ্য বিস্তার নীতিরও সরাসরি বিরোধী ছিলেন। সোর্সগুলো থেকে স্পষ্ট দেখা যায়, তিনি শুধুমাত্র প্রতিরক্ষামূলক জিহাদ বা ডিফেন্সিভ যুদ্ধের পক্ষে ছিলেন। এর মানে হল, রাষ্ট্র যখন নিজেদের ক্ষমতা আর সীমানা বাড়ানোর লোভে অন্য রাজ্য আক্রমণ করত, সুফিয়ান আল সাউরি তার আইনি ব্যাখ্যা দিয়ে সেই আগ্রাসনকে সমর্থন করতে পরিষ্কারভাবে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলতেন, যতক্ষণ না কেউ তোমাদের আক্রমণ করছে, ততক্ষণ যুদ্ধ করার কোনো আইনি বা নৈতিক ভিত্তি নেই। এটা সে সময়ের শাসকদের জন্য কত বড় মাথা ব্যথার কারণ ছিল, তা সহজেই অনুমান করা যায়। আর ঠিক এই কারণেই তাকে তার জীবনের একটা বড় সময় রাষ্ট্রের নজরদারি আর পুলিশের তাড়া খেয়ে পার করতে হয়েছে। কিন্তু তার এই লড়াইটা শুধু যে রাষ্ট্রের সাথে ছিল তা কিন্তু নয়। হ্যাঁ, তৎকালীন অন্যান্য বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক মতাদর্শের সাথেও তার বেশ জোরালো মতাদর্শগত লড়াই বা আদান প্রদান চলত। সে সময়কার বিভিন্ন ধর্মীয় আর রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যেও তাকে নিয়ে টানাপড়েন কম ছিল না। এই মতাদর্শগত দ্বন্দ্বের সবচেয়ে বড় আর আকর্ষণীয় উদাহরণ পাওয়া যায় ইমাম জাফর আল সাদিকের সাথে তার সাক্ষাতের ঐতিহাসিক বর্ণনাগুলোতে। মজার ব্যাপার হলো, আমরা সোর্সগুলোতে সম্পূর্ণ দুটো ভিন্ন চিত্র দেখতে পাই। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু নথিতে যা আছে তা বিশ্লেষণ করছি। শিয়া ঐতিহাসিক রেকর্ডগুলোতে এই সাক্ষাতের অত্যন্ত নাটকীয় একটা চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়, ইমাম জাফর আল সাদিকের সাথে সাওয়ারের পোশাক আশাক নিয়ে বেশ তীক্ষ্ণ বিতর্ক হয়েছিল। তারা আরও দাবি করে যে সাওয়ারি নাকি খাইফ মসজিদে ইমামের দেওয়া একটি খুতবা, যা মূলত আহলে বাইতের অধিকারের পক্ষে ছিল, তা রাগের বশে ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে ফেলেছিলেন। অন্যদিকে আমরা যদি সুন্নি ঐতিহাসিক রেকর্ডগুলোর দিকে তাকাই, তারা এই বর্ণনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। সুন্নি সোর্সগুলোর মতে সুফিয়ান আল সাউরি এবং ইমাম জাফর আল সাদিকের মধ্যে অত্যন্ত গভীর পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। সাওয়ারি নিজে তার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করেছেন এবং বিভিন্ন আধ্যাত্মিক উপদেশ নিয়েছেন বলে উল্লেখ আছে।
সুন্নি স্কলারদের স্পষ্ট দাবি হল এই খুতবা ছিঁড়ে ফেলার গল্পটি সম্পূর্ণ বানোয়াট এবং এটি পরবর্তীকালে কেবল রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ইতিহাস পাঠের ক্ষেত্রে এই ধরনের পরস্পর বিরোধী বর্ণনাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সেটা হল কিভাবে একই ঐতিহাসিক চরিত্রকে বিভিন্ন মতাদর্শ নিজেদের রাজনৈতিক বা ধর্মীয় বয়ান প্রতিষ্ঠার জন্য ভিন্ন ভিন্নভাবে চিত্রিত করে। সাউরির মতো এত বড় মাপের একজন ফিগারকে সবাই চাইতো নিজেদের পক্ষে টানতে, অথবা বিরোধী পক্ষের হলে তাকে নেতিবাচকভাবে দেখাতে। এই বুদ্ধিবৃত্তিক সংঘাতের কথা যখন উঠলই, তখন সমসাময়িক আরেকজন বিশাল স্কলার আবু হানিফার কথা বলতেই হয়। আবু হানিফার সাথে সাউরির সংঘাতটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার ছিল না। আবু হানিফার পদ্ধতি ছিল যুক্তিনির্ভর বা রায় ভিত্তিক। তিনি আইন বা মাসালা সমাধানের ক্ষেত্রে লজিক বা যুক্তির ওপর অনেক বেশি জোর দিতেন। অন্যদিকে সুফিয়ান আল সাউরির চিন্তাধারা ছিল কট্টর ঐতিহ্যবাদী। তিনি মনে করতেন আগের প্রজন্ম যেভাবে ধর্ম পালন করেছে হুবহু সেভাবেই করতে হবে, এখানে নতুন করে লজিক খাটানোর কিছু নেই। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই বুদ্ধিবৃত্তিক লড়াই চলত। সাওয়ারির কিন্তু নিজের একটা সম্পূর্ণ আইনি স্কুল বা মাঝহাব ছিল, যা ইতিহাসে সাউরি মাঝহাব নামে পরিচিত। কিন্তু এত বড় স্কলার হওয়ার পরও তার এই মাঝহাবটি ইতিহাসে টিকতে পারল না কেন? এই প্রশ্নটা আসলে ইতিহাসের একটা বিশাল দরজা খুলে দেয়। সাওয়ারি মাঝহাব কেন হারিয়ে গেল তার উত্তর লুকিয়ে আছে ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম, তার আপোষহীন রাজনৈতিক অবস্থানের মাঝে। আচ্ছা, একটা আইনি স্কুল বা মাঝহাব শুধু বইয়ের পাতায় বা মানুষের মুখে মুখে টিকে থাকতে পারে না। এটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো, বিচারক হিসেবে সেই মাঝহাবের অনুসারীদের নিয়োগ এবং সবচেয়ে বড় কথা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয়। অর্থাৎ রাষ্ট্রের সাপোর্ট ছাড়া একটা আইনের ধারা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। একদম। যেহেতু সুফিয়ান আল সাউরি কখনোই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেননি, সরকারি ফান্ডিং গ্রহণ করেননি বা কাজী হতে রাজি হননি, তাই তার ছাত্রদের কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি ক্ষমতা ছিল না। অন্যদিকে অন্যান্য বড় মাঝহাবগুলো কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়ে রাষ্ট্রের আনুকূল্য পেয়েছে বা বিচার ব্যবস্থার অংশ হয়েছে। ফলে কালের বিবর্তনে সাওয়ারি মাঝহাবটি অন্যান্য বড় মাঝহাবের মধ্যে বিলীন হয়ে যায়। এটা আমাদের একটা কঠিন সত্য শেখায় যে ইতিহাসে অনেক সময় শ্রেষ্ঠত্ব শুধু জ্ঞানের উপর নির্ভর করে টিকে থাকে না, বরং রাষ্ট্রীয় আনুকূল্যের উপরও অনেকাংশে নির্ভরশীল। এই ব্যাপারটা নিয়ে ভাবলে আসলেই অবাক হতে হয়। এবার চলুন তার গবেষণা পদ্ধতির দিকে একটু নজর দিই। আধুনিককালে তার এই গবেষণা পদ্ধতি নিয়ে কিন্তু তীব্র বিতর্ক রয়েছে। সাওয়ারির বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা তোলা হয় তা হল তাদলিস। তাদলিস মানে হল বর্ণনাকারীর নাম গোপন করা। আধুনিককালের সমালোচক, পশ্চিমা প্রাচ্যবিদ এবং অনেক সংশয়বাদীরা প্রশ্ন তোলেন, একজন শ্রেষ্ঠ স্কলার যাকে হাদিসের আমিরুল মুমিনিন বলা হয়, তিনি কিভাবে তথ্য দেওয়ার সময় সোর্সের নাম গোপন করতে পারেন? আধুনিক দৃষ্টিকোণ থেকে তো এটাকে এক ধরনের জালিয়াতি বা তথ্য বিকৃতি মনে হতেই পারে। হ্যাঁ, কিন্তু অষ্টম শতাব্দীর সেই চরম রাজনৈতিক অস্থিরতার বাস্তবতায় এটা কি আসলেই জালিয়াতি ছিল? একদমই না। সাওয়ারির এই তাদলিসকে আধুনিক গবেষকরা আসলে একটি নৈতিক আড়াল বা এক ধরনের সিকিউরিটি সাইফার হিসেবে ব্যাখ্যা করেন। বিষয়টা খুব সোজা। সাওয়ারি যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতেন তাদের অনেকেই হয়তো আব্বাসীয় রাষ্ট্রের কট্টর বিরোধী ছিলেন। যদি সাওরি প্রকাশ্যে তাদের নাম বলে দিতেন, তবে রাষ্ট্র খুব সহজেই সেই শিক্ষকদের খুঁজে বের করে ফাঁসি দিতে পারত। ঠিক তাই। তার মানে তিনি মূলত তার শিক্ষকদের জীবন বাঁচানোর জন্য এই কাজটা করতেন। এটাকে তো আধুনিক যুগের স্বাধীন সংবাদদাতাদের সোর্স প্রোটেকশন বা সংবাদদাতার নাম গোপন রাখার সাথে তুলনা করা যায়। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। ব্যাপারটা ঠিক সেরকমই ছিল। সাওয়ারি দুর্বল কোনো তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করতেন না। তিনি যে তথ্যটা দিচ্ছেন সেটা যে নির্ভরযোগ্য সে বিষয়ে তিনি নিশ্চিত থাকতেন। কিন্তু সেই সাথে রাজনৈতিকভাবে বিপন্ন সত্যবাদীদের নিরাপত্তাও নিশ্চিত করতেন। এটা কোনো একাডেমিক জালিয়াতি ছিল না, এটা ছিল তার সোর্সদের বাঁচানোর একটা ডেসপারেট মেজার। আর ঠিক এই জায়গাটিতেই পশ্চিমা গবেষক জোজেফ শাখাট এবং আধুনিক গবেষক হ্যারাল্ড মটস্কিয়ের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক লড়াইটি হয়েছে সেটা আমাদের সোর্সগুলোর অন্যতম আকর্ষণীয় একটা অংশ।
জোসেফ শাখাট তার গবেষণায় দাবি করেছিলেন যে সাওয়ারির মতো প্রাচীন স্কলারদের নামে প্রচলিত অনেক তথ্য বা বিবরণ মূলত পরের যুগে বানানো হয়েছে। মানে নবম বা দশম শতাব্দীর কেউ হয়তো কোনো একটা নিয়ম বানিয়ে সেটা সাওয়ারির নামে চালিয়ে দিয়েছে, যাতে ব্যাপারটা অথেন্টিক মনে হয়। এটাকে তারা ব্যাকওয়ার্ড প্রজেকশন বলে। জোসেফ শাক্টের এই দাবিটা একসময় পশ্চিমা একাডেমিয়ায় বেশ জনপ্রিয় ছিল, কিন্তু আধুনিক পণ্ডিত হ্যারাল্ড মটস্কি এসে পুরো চিত্রটাই বদলে দিলেন। তিনি সোর্স ক্রিটিক্যাল অ্যানালাইসিস নামক এক অত্যাধুনিক গবেষণা পদ্ধতি ব্যবহার করে জোসেফ শ্যাক্টার এই দাবিকে চ্যালেঞ্জ করলেন। একটু থামাই আপনাকে। এই সোর্স ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা ইউনিক ডিএনএর ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলবেন। মানে একজন আধুনিক গবেষক কিভাবে একটা অষ্টম শতাব্দীর টেক্সট দেখে বুঝতে পারেন যে সেটা পরে বানানো হয়নি? খুব সহজ করে বলছি। ধরুন, সাওয়ারি একটা কথা বলেছেন, সেই কথাটা তার 10 জন ছাত্র শুনেছেন, যারা বিশ্বের 10টি ভিন্ন ভিন্ন শহরে ছড়িয়ে পড়েছেন, কেউ ইয়েমেনে, কেউ ইরাকে, কেউ মিশরে। আচ্ছা, এরপর সেই 10 জন ছাত্র আবার তাদের ছাত্রদের সেই কথাটা শিখিয়েছেন। মর্জিকি যেটা করলেন, তিনি এই সবগুলো চেন বা সূত্র ধরে পেছনের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি দেখলেন এই ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এতগুলো মানুষের বয়ানের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে, যা শুধু তখনই সম্ভব যখন মূল উৎসটা একজনই হবেন। একদম ঠিক। এই যে অসংখ্য চেইনের একটা প্যাটার্ন, এটাকেই মর্জকি ইউনিক ডিএনএ বলেছেন। যদি পরের যুগের কেউ এটা বানিয়ে সাওয়ারির নামে চালিয়ে দিত, তাহলে এতগুলো ভিন্ন ভিন্ন শহরের মানুষের বর্ণনায় এই নিখুঁত প্যাটার্নটা তৈরি করা গাণিতিকভাবে অসম্ভব হতো। দারুণ একটা ব্যাপার। তার মানে সাওয়ারির বর্ণনার প্যাটার্ন বা এই ইউনিক ডিএনএ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে এগুলো অবিকল অষ্টম শতাব্দীর জিনিস এবং এগুলো সাওয়ারির নিজস্ব গবেষণা। কেউ পরে বসে এগুলো বানিয়ে দেয়নি। আধুনিক বিজ্ঞান এবং টেক্সচুয়াল অ্যানালাইসিস প্রাচীন এই স্কলারের সততা এবং কাজের গভীরতাকেই আবার নতুন করে প্রমাণ করেছে। এই যে আমরা অষ্টম শতাব্দীর একজন স্কলারকে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত এত তর্ক বিতর্ক, এত ঐতিহাসিক বিশ্লেষণ দেখলাম, অনেকেই ভাবতে পারেন বাস্তব জীবনের সাথে সংযোগটা আসলে কোথায়? কেন এই ঐতিহাসিক তথ্য অনুসন্ধান আজ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? আমার কাছে যেটা মনে হয়, এটি আমাদের খুব স্পষ্টভাবে শেখায় কিভাবে ইতিহাস সংরক্ষিত হয়, কিভাবে একটা আইডিয়া বা জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। পাশাপাশি এটি রাষ্ট্রযন্ত্র এবং স্বাধীন বুদ্ধিজীবীদের মধ্যকার চিরন্তন দ্বন্দ্বের এক নিখুঁত উদাহরণ। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে শত শত বছর ধরে ক্ষমতার প্রভাবে সত্যকে ম্যানিপুলেট করা বা ভুল বোঝার সুযোগ থেকে যায়। এই কথার সাথে আমি আরেকটু যোগ করতে চাই। সুফিয়ান আল সাবরির জীবন আমাদের শেখায় যে জ্ঞান এবং ক্ষমতার মধ্যে সবসময় একটি সূক্ষ্ম টানাপোড়েন থাকে। যখনই জ্ঞান ক্ষমতার সাথে আপোষ করে, তখন তার বিশুদ্ধতা প্রশ্নের মুখে পড়ে। তিনি সেই বিশুদ্ধতা রক্ষার্থে স্বেচ্ছায় নির্বাসন এবং চরম দারিদ্র্য বেছে নিয়েছিলেন। আজকের যুগে যেখানে বুদ্ধিবৃত্তিক সততা অনেক সময় ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, সেখানে সাওয়ারির মতো চরিত্রগুলো আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীন চিন্তার একটা বিশাল মূল্য চুকাতে হয়। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে গভীর এবং চিন্তার উদ্রেককারী প্রশ্নটি উঠে আসে। একটু ভেবে দেখলে বোঝা যায়, সুফিয়ান আল সাউরির মতো একজন এত বড় মাপের স্কলার, যার মেধা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না, তার নিজস্ব আইনি স্কুল বা মাযহাব শুধু এই কারণেই কালের গর্বে হারিয়ে গেল যে তিনি রাষ্ট্রের সাথে কোনো আপোষ করেননি। তিনি শাসকদের অন্যায় আদেশ মানেননি, বিচারকের চেয়ারে বসেননি বা কোনো সরকারি অনুদান নেননি। তার মানে ইতিহাস থেকে তার প্রাতিষ্ঠানিক অস্তিত্ব মুছে যাওয়ার কারণ তার জ্ঞানের অভাব ছিল না, ছিল তার রাজনৈতিক অসহযোগিতা। তাহলে আজ আমাদের চারপাশে যে প্রাতিষ্ঠানিক ইতিহাস, যে বিশাল শিক্ষা ব্যবস্থা বা যে আইনগুলোকে নির্দ্বিধায় পরম সত্য বলে মেনে নেওয়া হয়, তার কতটুকু আসলেই নিখাত সত্য? আর কতটুকুই বা শত শত বছর ধরে শুধু রাষ্ট্রের প্রতি রাজনৈতিকভাবে অনুগত থাকার পুরস্কার হিসেবে আজ টিকে আছে? যে কোনো সচেতন মানুষের মনেই এই গভীর প্রশ্নটি জাগতে বাধ্য। আজকের মতো আমাদের এই বিস্তারিত অনুসন্ধান এখানেই শেষ করছি। এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল। কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে।